আজ আমরা এমন একটা জগতের গভীরে যাব যেটা আমাদের সবার চোখের সামনেই আছে, কিন্তু আমরা যেন দেখেও দেখি না। এমন একটা ইন্ডাস্ট্রি যা নিয়ে খোলাখুলি কথা বলতে আমরা ইতস্তত করি, কিন্তু এর বিশালতা বিশ্বের বড় বড় টেক কোম্পানিগুলোকেও কিন্তু হার মানায়। চলুন এই বিতর্কিত বিষয়ের পেছনের আসল গল্পটা জানা যাক। এটাই তো সবথেকে বড় প্যারাডক্স, তাই না? একদিকে ভারতে অ্যাডাল্ট ফিল্ম ওয়েবসাইট বা এই ধরনের কার্যকলাপ আইনত নিষিদ্ধ, অথচ এই কন্টেন্ট ব্যবহারের দিক থেকে ভারত বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে একটা। তাহলে পর্দার আড়ালে আসলে কি ঘটছে? চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক। বিশ্বজুড়ে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রির আনুমানিক সর্বোচ্চ ভ্যালুয়েশন $182 বিলিয়ন। ভাবা যায় অঙ্কটা ঠিক কতটা বড় সেটা বোঝানোর জন্য বলি, এটা কিন্তু হলিউডের সারা বছরের বক্স অফিস কালেকশনের চেয়েও কয়েক গুণ বেশি। আর এই ইন্ডাস্ট্রি কিন্তু থেমে নেই, প্রতি বছর প্রায় 5 থেকে 8% হারে বেড়েই চলেছে। তো চলুন প্রথমে আমরা এই ইন্ডাস্ট্রির ইতিহাস আর এর বিশালতা নিয়ে একটু কথা বলি। মানে কিভাবে এটা $100 বিলিয়ন একটা ব্যবসায় পরিণত হলো। দেখুন, এই ইন্ডাস্ট্রির শুরুটা হয়েছিল ম্যাগাজিন দিয়ে, কিন্তু আসল গেম চেঞ্জার ছিল টেকনোলজি। প্লেবয় ম্যাগাজিন থেকে শুরু করে থিয়েটার, তারপর ঘরে ঘরে VHS ক্যাসেট, আর শেষে ইন্টারনেট। প্রত্যেকটা ধাপ এই ইন্ডাস্ট্রিকে মানুষের আরও অনেক কাছে নিয়ে এসেছে। বলা যেতে পারে প্রযুক্তি এই শিল্পকে বেডরুম থেকে বিশ্বের প্রত্যেকটা কোণায় পৌঁছে দিয়েছে। কিন্তু এখানে একটা খুব স্বাভাবিক প্রশ্ন আসে, যদি বেশিরভাগ কন্টেন্টই ফ্রি বা বিনামূল্যে হয়, তাহলে এই ওয়েবসাইটগুলো বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে কিভাবে? এই ইন্ডাস্ট্রির আয়ের মূল রহস্য হল এই টিউব সাইট মডেল। ব্যাপারটা অনেকটা আমাদের ফ্রি টিভি চ্যানেলের মতো। ধরুন, আমরা সিরিয়াল বা সিনেমা দেখার জন্য চ্যানেলকে টাকা দিই না, কিন্তু চ্যানেলগুলো বিজ্ঞাপনের মাধ্যমে কোটি কোটি টাকা আয় করে। এখানেও ঠিক তাই, বিনামূল্যে ভিডিও দেখিয়ে কোটি কোটি দর্শককে সাইটে আনা হয়, আর সেই দর্শকই হয়ে ওঠে আয়ের প্রধান উৎস। আর এই মডেলটা যে কতটা সফল তার প্রমাণ হলো এই সংখ্যাটা, 42 বিলিয়ন। এটা 2023 সালে শুধুমাত্র একটা সাইট পর্নহাবের মোট ভিজিটের সংখ্যা। এই বিপুল পরিমাণ ট্র্যাফিককে কাজে লাগিয়েই মূলত বিজ্ঞাপনের মাধ্যমে কোটি কোটি টাকা আয় করা হয়। আয়ের সবথেকে বড় উৎস হল বিজ্ঞাপন, যা মোট আয়ের প্রায় 70% পর্যন্ত হতে পারে। এরপরেই আসে প্রিমিয়াম মেম্বারশিপ, মানে ভালো কোয়ালিটির ভিডিও দেখার জন্য সাবস্ক্রিপশন। আর 3 নম্বর উপায়টা হলো ডেটা মনিটাইজেশন, মানে ব্যবহারকারীরা কী ধরনের ভিডিও দেখছেন সেই তথ্য বেনামে বিক্রা কোম্পানিগুলোর কাছে বিক্রি করেও কিন্তু টাকা আয় করা হয়। কিন্তু এরপরই মার্কেটে আসে অনলি ফ্যান্সের মতো প্ল্যাটফর্ম, আর পুরো খেলাটাই কিন্তু ঘুরে যায়। তারা এই পুরনো মডেলটাকে একেবারে উল্টে দেয়। এখানে ক্ষমতাটা প্ল্যাটফর্মের হাতে থাকে না, থাকে ক্রিয়েটরদের হাতে। ক্রিয়েটররা তাদের আয়ের প্রায় 80% পেয়ে যান, আর প্ল্যাটফর্ম রাখে মাত্র 20% কমিশন। এই স্লাইডটা দেখলে আপনি সত্যি অবাক হবেন। অনলি ফ্যান্সের প্রত্যেক কর্মচারী পিছু যা আয়, তা অ্যাপল এবং মেটার মতো টেক জায়ান্টসদের থেকেও অনেক অনেক বেশি। এটা পরিষ্কার দেখিয়ে দেয় যে এই নতুন ক্রিয়েটর কেন্দ্রিক মডেলটা আর্থিকভাবে কতটা কার্যকর আর লাভজনক। আচ্ছা, এই যে এত এত টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার, এই টাকাটা আসলে যায় কোথায়, কার পকেটে? এই ইন্ডাস্ট্রির বেশিরভাগটাই কিন্তু কন্ট্রোল করে হাতে গোনা কয়েকটা বড় কোম্পানি। এর মধ্যে প্রধান হলো আইলো, যারা পর্নহাবের মতো বড় সাইটগুলো নিয়ন্ত্রণ করে। তাদের স্ট্র্যাটেজিটাও খুব সহজ, নিজেদেরই একটা ফ্রি সাইট থেকে দর্শক এনে নিজেদেরই অন্য একটা প্রিমিয়াম সাইটে নিয়ে যাওয়া, ফলে পুরো লাভটাই তাদের পকেটে যায়। কিন্তু প্ল্যাটফর্মের মালিকদের সাথে পারফর্মারদের আয়ের আকাশ পাতাল তফাত। এই স্লাইডটা দেখুন, পরিষ্কার বোঝা যাচ্ছে যে টপ 1% তারা কারা, যেখানে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করছেন, সেখানে একজন সাধারণ অভিনেতার আয় খুবই কম। আর একটা লক্ষণীয় বিষয় হলো পুরুষ আর মহিলা অভিনেতাদের পারিশ্রমিকের মধ্যে একটা বড় ব্যবধান, যা ইন্ডাস্ট্রির একটা অন্ধকার দিক। মিয়া খলিফার এই কথাটা শুনলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। টপ তারকারা কিন্তু তাদের বেশিরভাগ আয় শুধু ভিডিও থেকে করেন না, বরং অনলি ফ্যান্সের মতো প্ল্যাটফর্ম বা বিভিন্ন ব্র্যান্ড ডিল থেকে করেন। এর মানে হলো আজকের দিনে এই ইন্ডাস্ট্রিতে সাফল্য মানে শুধু ক্যামেরার সামনে অভিনয় করা নয়, নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করা। এবার চলুন ফোকাস করা যাক ভারতের দিকে, কারণ এখানকার পরিস্থিতিটা বেশ অদ্ভুত, যেখানে এই শিল্পটা একই সাথে নিষিদ্ধ আবার প্রচণ্ড জনপ্রিয়।
এটাই হলো ভারতের সেই অদ্ভুত বাস্তবতা। একদিকে সরকার ৯০০রও বেশি ওয়েবসাইট ব্যান করে দিয়েছে, কিন্তু তারপরেও অ্যাডাল্ট কন্টেন্ট দেখার ক্ষেত্রে ভারত বিশ্বের প্রথম সারির দেশগুলোর একটা। আর এই ব্যান করার ব্যাপারটা না একটা ইঁদুর বেড়াল খেলার মতো হয়ে গেছে। সরকার যখনই একটা সাইট ব্লক করে, সেই সাইটটা অন্য নামে বা নতুন একটা লিঙ্কে আবার ফিরে আসে। আর ব্যবহারকারীরাও ভিপিএন বা প্রক্সির মতো টেকনোলজি ব্যবহার করে খুব সহজেই সেই ব্লক করা সাইট দেখে নেয়। ফলে এই নিষেধাজ্ঞাগুলো প্রায় অকার্যকর হয়ে পড়ে। আর এই ইঁদুর বেড়াল খেলার সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? এই সংখ্যাটা ২০১৮ সালে যখন বড় করে সাইট ব্যান করা হলো, তারপর ভারতে ভিপিএন ডাউনলোড ৪০০%-এরও বেশি বেড়ে গিয়েছিল। তার মানে হলো মানুষ নিষেধাজ্ঞা এড়ানোর জন্য সহজেই অন্য রাস্তা খুঁজে নিয়েছে। ভারতের কনজাম্পশন প্যাটার্নগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। যেমন ডেটা বলছে যে দিল্লি থেকেই সবচেয়ে বেশি ট্রাফিক আসে। আবার নির্দিষ্ট কিছু কিওয়ার্ড বা তারকাদের জনপ্রিয়তা থেকে বোঝা যায় যে ভারতীয় দর্শকদের পছন্দ ঠিক কোন দিকে। আচ্ছা, ব্যবসার কথা তো অনেক হলো, এবার চলুন একটু দেখি এর প্রভাব আমাদের মন আর মস্তিষ্কের ওপর কিভাবে পড়ে। গবেষণা বলছে মানুষ শুধু যৌন আনন্দ বা কৌতূহলের জন্য এটা দেখে না। এর পেছনে আরও অনেক মনস্তাত্ত্বিক কারণ আছে, যেমন স্ট্রেস কমানো, একঘিয়েমি কাটানো বা হয়তো কোনো কঠিন আবেগ থেকে পালিয়ে বাঁচার একটা চেষ্টা। এর পেছনে কিন্তু একটা সলিড সায়েন্স আছে, আমাদের ব্রেইনের কেমিস্ট্রি। এই ধরনের কন্টেন্ট দেখলে আমাদের ব্রেইন প্রচুর পরিমাণে ডোপামিন রিলিজ করে, যা আমাদের আনন্দের অনুভূতি দেয়। এই অনুভূতি এতটাই তীব্র হতে পারে যে অনেক সময় তা বাস্তব জীবনের আনন্দের চেয়েও বেশি শক্তিশালী মনে হয়। আর এই কারণে মানুষ বারবার এর দিকে আকৃষ্ট হয়। মানে পুরো ব্যাপারটা একটা দ্বিধারী তলোয়ারের মতো। একদিকে যেমন এটা সম্পর্ক নিয়ে অবাস্তব প্রত্যাশা তৈরি করতে পারে বা আসক্তির ঝুঁকি বাড়াতে পারে, তেমনি অন্যদিকে কিছু গবেষণা বলছে যে এটা মানসিক চাপ কমাতে বা যৌনতা নিয়ে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি করতেও নাকি সাহায্য করতে পারে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই টেকনোলজির যুগে দাঁড়িয়ে যেখানে সবকিছুই আমাদের হাতের মুঠোয়, সেখানে কি শুধু ব্যান করে দেওয়াটাই সমাধান, নাকি এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা, সঠিক শিক্ষা আর সচেতনতা তৈরি করাই আসল পথ? ভাবার বিষয়।